বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আগের বিদ্রোহী কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে বহিষ্কার। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার চার্জশিট ডাকে সরাসরি জড়িত সাইফুর সহ 6 জন। পদ্মা সেতু রেল সংযোগের সংশোধিত নকশা দেয়নি মন্ত্রণালয়, প্রকল্পের সময় বাড়ার শঙ্কা সেতু বিভাগের। অবশেষে চট্টগ্রাম বন্দর থেকে সরানো হচ্ছে ৪৯,০০০ কেজি বিপজ্জনক রাসায়নিক, রোববার থেকে ধ্বংস শুরু। এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা প্যাকেজের ৪১% ঋণ ছাড়, কিছু ব্যাংকের অনাগ্রহে দেরি, বললেন সচিব। শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিচ্ছে পুরো খবর। বিদ্রোহী প্রার্থী হয়েছিল এমন কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। আগামীতে কোনো বিদ্রোহী প্রার্থীও দেখতে চায় না দল। যদি দলের কেউ নৌকার প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ায়, তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এই ব্যাপারে আর কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আসছে আরেকটি বড় স্থানীয় সরকার নির্বাচন। 4 ধাপে ভোট হবে 194 পৌরসভায়। এর মধ্যে 25টি পৌরসভার ভোট 28 ডিসেম্বর, আর জানুয়ারির মাঝামাঝিতে দ্বিতীয় ধাপে ভোট হবে 60টিতে। 105 জনের মধ্য থেকে 25 প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। দলের নেতারা এরই মধ্যে সতর্ক করেছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন বিদ্রোহী প্রার্থী না হন। সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। বোর্ডে তো একক প্রার্থীই নেই, তারপরেও যারা এই সিদ্ধান্ত অমান্য করে নিজেরা দাঁড়ায়, দলের থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা, দলের কোনো পদ পদবি না দেওয়া, তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া ইত্যাদি হতে পারে। এখন যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। যদি কেউ মনোনয়নপত্র জমা দেয়, তাকে আমরা চেষ্টা করব উড্ড করানোর জন্য। যদি উড্ড না করে, তাকে দল থেকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবার কোনো ধরনের তিল পরিমাণ ছাড় দেবে না আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। গত বছর 473 উপজেলায় আওয়ামী লীগের 200-র বেশি বিদ্রোহী প্রার্থী ছিল, জয় পান 140 জন। তখনই সিদ্ধান্ত হয় বিদ্রোহী প্রার্থী ও তার মদতদাতাদের বহিষ্কার করার, যদিও পরে সবাইকে ক্ষমা করে দেয়া হয়। আমরা এখন এটাও দেখছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এবার এটাও দেখেছি যে যিনি মেয়র প্রার্থী, তিনি এর আগে দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে কোনো নির্বাচন করেছেন কিনা, এটা আমরা দেখেছি। এবং এই ধরনের 2-3 জনকে পাওয়া গেছে যাদেরকে আমরা মনোনয়ন দিইনি। প্রথম ধাপে 25 পৌরসভায় ভোট হবে ইভিএমে, আর দ্বিতীয় ধাপে 60টির মধ্যে অর্ধেক পৌরসভায় ভোট হবে ব্যালটে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ঘটনার 2 মাস 7 দিন পর সকাল 11টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে মামলার প্রধান আসামি করা হয়েছে ছাত্রলীগের কর্মী সাইফুর রহমানকে। মোট 8 আসামির মধ্যে 6 জন ধর্ষণে সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও 2 আসামিকে সহযোগী হিসেবে অভিযোগ করা হয়। সরাসরি অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাহুল ইসলাম রাজন মিয়া। আর সহযোগীরা হলো রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে 8 আসামির সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। গত 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক নারীকে ধর্ষণ করা হয়। সেদিন রাতে এই মামলা হলে গ্রেপ্তার করা হয় 8 জনকে। তাদের সবাই রিমান্ড শেষে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। 6 জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। আর সহযোগিতা করেছে এজার নামীয় 4 নম্বর আসামি রবিউল হাসান এবং
5 নম্বর আসামি রবিউল হাসান এবং 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। তা আমরা আমাদের তদন্তে আমাদের যেটা ফ্যাক্ট ইন ইস্যু ছিল ধর্ষণ এবং অন্যান্য যে অপরাধগুলো আমরা এই বলয়ের মধ্য থেকেই মানে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত করেছি। সহকর্মী মাধব কর্মকার এই মুহূর্তে সিলেট থেকে আরও বিস্তারিত নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাধব, এই আলোচিত এই ঘটনার আজকে চার্জশিট দাখিল করা হলো দুটি বিষয়, একটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে যেই ব্রিফিং করা হয়েছে সেখানের একটু বিস্তারিত জানতে চাইবো কোন কোন বিষয়গুলো এসছে, আরেকটি বিষয় চার্জশিট তো দেওয়া হলো, এই ব্যাপারে বিশেষ করে যারা বাদী পক্ষ তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি, তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য এসছে কিনা এই চার্জশিট নিয়ে? এই ঘটনায় প্রথমে জানাতে চাই যে চার্জশিট যখন চলে আসে, অর্থাৎ ডিএনএ রিপোর্ট যখন চলে আসে গত রোববার রাতে এবং সোমবার দিন পুলিশ আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়, তখন এই বাদীর সাথে অর্থাৎ ধর্ষিতার স্বামীর সাথে আমরা কথা বলেছিলাম। তিনি চান যে দ্রুততম সময় শুধু বিচারটা সম্পন্ন হোক এবং প্রত্যেকে যেন এই আইনের আওতায় এসে যাতে সঠিক বিচারটা হয় এবং তারা যেন সঠিক বিচার পান, সেই ব্যাপারে তারা মত ব্যক্ত করেছেন, তবে সেটি প্রকাশ্যে আসেনি। অপরদিকে আজকে দুপুর 12টায় এই যে ঘটনা ঘটলো 2 মাস 7 দিন আগে গত 25শে সেপ্টেম্বর, তার পরবর্তী পর্যায়ে প্রথমবারের মতো এসএমপি পুলিশ কর্মকর্তারা প্রেস ব্রিফ করলেন এবং আজকে তারা এই চার্জশিট প্রতিবেদন সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে বলেছেন। আজকে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য সকাল 10:20 দিকে তার চার্জশিট এবং অভিযোগপত্রটি এখানকার জমা দেয়, অর্থাৎ আদালতে যে প্রসিকিউশন রয়েছে, জেআর অফিস রয়েছে, সেখানে জমা দেন এবং জেআর এটি পর্যবেক্ষণ করার পর বেলা 11টার দিকে এটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দাখিল করা হয়। পরবর্তী পর্যায়ে দুপুর 12টার সময় কিন্তু এসএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সংক্রান্ত একটি প্রেস ব্রিফ করেন এবং সেখানটায় যে আমরা বিস্তারিত পেয়েছি, এই মামলায় 6 জন সরাসরি সম্পৃক্ত এবং 2 জনকে সহযোগী হিসেবে দেখানো হয়েছে। একটি মামলায় 2টি অভিযোগপত্র প্রদান করা হয়েছে, একটি হচ্ছে ধর্ষণ এবং আরও একটি হচ্ছে তাদেরকে নির্যাতন করা হয়েছিল, তাদের কাছে গাড়ি ছিনতাই করা হয়েছিল, অর্থ স্বর্ণালংকার নেওয়া হয়েছিল, এই 2টি। অপরদিকে আরও একটি অভিযোগপত্র কিন্তু জমা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এম সাইফুর রহমানের রুম থেকে যখন দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, সেই মামলাটিতে সাইফুর রহমান এবং শাহ মাহবুব রনি 2 জনকেই অভিযুক্ত করে আদালতে দাখিল করা হয়েছে। এবং এই যে মূল অভিযোগপত্রটি সেটি হচ্ছে 347 পৃষ্ঠার এবং মূল চার্জশিটটি হচ্ছে 9 পৃষ্ঠার। এই মামলাটিতে 49 জনকে সাক্ষী হিসেবে আদালতে দেখানো হয়েছে। তো মামলা পরবর্তী পর্যায়ে হয়তোবা সাক্ষীদেরকেও আদালতে তোলা হতে পারে। তো এই ছিল আসলে বিস্তারিত বিষয়। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতার সমাধান হয়েছে বলে দাবি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের। তিনি বলছেন, সেতু কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা এবং রাস্তার প্রশস্ততা বাড়াতে দরকারে পিলার ভেঙে ফেলা হবে। তবে সেতু বিভাগ জানাচ্ছে এখনো কোনো সংশোধিত নকশা জমা দেয়নি মন্ত্রণালয়। 4 মাসেও নকশা জটিলতার সমাধান না আসায় প্রকল্পের সময় বাড়ার আশঙ্কা করছেন তারা। পদ্মা সেতুতে রেল সংযোগের মাওয়ার 14-15 এবং জাজিরার 25-এর 2টি পিলার নিয়ে আপত্তি তোলে সেতু কর্তৃপক্ষ। এরপর থেকে সেখানে কাজ বন্ধ প্রায় 4 মাস। এ সংকট কাটিয়ে উঠতে দুপক্ষের প্যানেল অফ এক্সপার্টদের সঙ্গে যোগ দেন বুয়েটের বিশেষজ্ঞরাও। চলে কয়েক দফা চিঠি চালাচালি, তারপরও আসেনি সমাধান। বুধবার ফরিদপুরের ভাঙায় রেলের স্লিপার নির্মাণের কাজ উদ্বোধন করতে এসে রেলমন্ত্রী জানান, প্রকল্পের কাজ কাঙ্ক্ষিত মাত্রায় এগুচ্ছে। এ সময় নকশা জটিলতায় কাজ বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। ডিজাইনের কোনোই প্রবলেম নেই, সেতুর সঙ্গে সমন্বয় করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ধরে আমরা কাজ করছিলাম সেটি কিছুটা সংশোধন হয়েছে, সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিচ্ছি। 15.5 এবং 5.7 আমাদের ওই পাশে যে পিলার উঠে গেছে সেটা আমরা সমন্বয় করে নেব, যদি ভাঙা লাগে ভাঙবো, যদি সরাই নিতে হয় সরাই নেব। তবে সেতু সচিব বলছেন, এখনো রেলের কাছ থেকে কোনো সংশোধিত নকশা পায়নি তারা। তাদের একটু ডিজাইনটা রিভাইজ করতে হবে। এটা রেল সচিব মহোদয় আমার সাথে একমত হয়েছেন যে আমাদের এটা রিডিজাইন করতে হবে। রিডিজাইন করে তারা দিলে আমরা এটা অ্যাপ্রুভাল, বা আমাদের তো অ্যাপ্রুভালের ব্যাপার না, আমরা হয়তো যে ঠিক আছে এখন করা যায়, এইভাবে আমাদের পিডি সাহেব একটা মতামত দিয়ে দেবেন। এখন বিষয়টা রেলওয়ের এন্ডে, রেলওয়ে প্রান্তে এটা আমি মনে করি পেন্ডিং আছে, তো তারা এটা করে ফেলবে।
ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও নকশার জটিলতায় সময় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে শুরু হলো নোয়াখালীর ভাষানচরে রোহিঙ্গা স্থানান্তরের প্রক্রিয়া। কক্সবাজারের উখিয়া কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে ভাষানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রোহিঙ্গাদের প্রথম দলটি। সকালে সরকারি তত্ত্বাবধানের 10টি বাস ছেড়ে যায়। টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরের 34টি ক্যাম্প থেকে অন্তত 500 পরিবারের প্রায় 600 রোহিঙ্গা যাচ্ছেন এ যাত্রায়। মূলত যারা স্বেচ্ছায় যেতে চাইছেন তাদেরকেই নেওয়া হচ্ছে ভাষানচরে। চট্টগ্রাম থেকে ভাষানচরে নেয়ার জন্য প্রস্তুত রয়েছে নৌবাহিনীর 14টি জাহাজ। এদিকে চরে রোহিঙ্গাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত করা হয়েছে। এর আগে রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম ঘিরে বঙ্গোপসাগরের এই দ্বীপ ঘুরে আসে 22টি এনজিওর প্রতিনিধি দল। ভাষানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের জন্য সেখানে মজুত করা হয়েছে 66 টন খাদ্য সামগ্রী। কক্সবাজারের আশ্রয় শিবির ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন এমন 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের ভাষানচরের অবকাঠামো তৈরি করে সরকার। ভাষানচরে যাওয়ার পর রোহিঙ্গারা বিদেশি দাতা সংস্থার সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। সেটি নিশ্চিত করতে দেশি এনজিওগুলো কাজ করবে বলে জানিয়েছেন। সম্প্রতি ভাষানচর পরিদর্শন করে কথা জানিয়েছেন এনজিও কর্মকর্তারা। ভাষানচর আশ্রয়ন প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় 20 বছর আগে জেগে ওঠে এই দ্বীপ ভাষানচর। দীর্ঘ সময়ের ব্যবধানে এর আয়তন এখন 13,000 একর। মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত 1 লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। দ্বিতীয় দফায় ভাষানচর পরিদর্শনে আসে দেশীয় 22টি এনজিওর প্রতিনিধি দল। তারা জানান, জাতিসংঘ ছাড়াও অনেক বিদেশি এনজিও রোহিঙ্গাদের স্থানান্তর না চাইলেও দাতাদের কাছে ভাষানচরের অবস্থান তুলে ধরে সহায়তা চাইবেন তারা। কাজ করবে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও খাবার ব্যবস্থাপনা নিয়ে। আমাদের ডোনারকে আমরা ওভাবে প্রপোজাল পাঠাবো এবং সেটার জন্য আমরা অলরেডি কথাও বলেছি এবং ওনারাও একমত হয়েছেন আমাদের সাথে যে তোমরা যাও, কাজ করো, প্রাথমিকভাবে তোমরা শুরু করো। যখন এটা একটা সেট আপ হয়ে যাবে ভালোভাবে, তখন আমরা নিজেরাও ভিজিটে আসবো, এভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গাদের থাকার জন্য 120টি ক্লাস্টারে নির্মাণ করা হয়েছে 1440টি ঘর। এনজিও প্রতিনিধি দল ঘুরে দেখেন কয়েকটি ক্লাস্টার ও সুযোগ সুবিধা। সবকিছু মিলিয়ে আমি ওভারঅল বলতেছি এটা অনেক, যোগাযোগের ব্যবস্থা অনেক ভালো। এখানে আপনার দেখলাম যে প্রায় 3 ঘন্টার মতো লাগছে আমাদের। আর ভিতরে যে এখানে যে ক্যাম্পের ভিতরে বা ভাষানচরের এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপড। তাদের আসা উচিত, তাদের এখানে তারা আরো অনেক বেটার লাইফ লিড করতে পারবে। আপনি এখানে রাস্তাঘাট হাঁটলে দেখবেন যে পাশে বিন করা আছে আপনার ময়লা আবর্জনা এখানে ফেলার জন্য, যেটা আমি পাংশাপুরিতেও দেখছি। মানে আশা করি এখানে রোহিঙ্গারা বলেন, এখানে বাংলাদেশিরা বলেন, যারা এখানে থাকুক, যদি রোহিঙ্গারা না আসে সেই ক্ষেত্রে যদি বাঙালিরও এখানে আসে বা বাংলাদেশি মানুষ যারা দুস্থ মানুষ আছে তাদেরকে যদি এখানে রাখা হয়, আমার মনে হয় এর চেয়ে বেটার আর কোনো একটা মানুষের জন্য জীবনযাত্রার জন্য বসবাসের জন্য এর চেয়ে বেটার হতে পারে না। শুক্রবার প্রথম ধাপে কয়েকটি রোহিঙ্গা পরিবারকে স্থানান্তর করা হবে। এর মধ্যে দিয়ে রোহিঙ্গাদের ভাষানচরের প্রতি আকৃষ্ট হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা সময় দেখা দেয় সহিংসতার ঘটনা। সম্প্রতি এর মাত্রা বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাষানচর। অবশেষে চট্টগ্রাম বন্দর থেকে সরানো হচ্ছে 2 দশক ধরে পড়ে থাকা 49,000 কেজি বিপজ্জনক রাসায়নিক পণ্য। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এসব পণ্য জিও সাইকেল পদ্ধতিতে ধ্বংস করতে সুনামগঞ্জে নিয়ে যাওয়ার কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। আর রোববার থেকে রাসায়নিক পণ্য ধ্বংস শুরু হবে। গেল আগস্টে লেবাননের বৈরুতে বিস্ফোরণের পর চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিক পদার্থের বিষয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অনুসন্ধানে বের হয়ে আসে 20 বছর ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে আছে 49,000 কেজি বিপজ্জনক রাসায়নিক পণ্য। দাহ্য ও বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন এসব দ্রব্যের ভেতরে রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্লোরাইড, নাইট্রোগ্লু সলিউশন, কস্টিক সোডা, হ্যান্ড স্যানিটাইজার। বিপজ্জনক হিসেবে চিহ্নিত রাসায়নিক পণ্য ধ্বংস করতে 13 অক্টোবর পরিবেশ অধিদপ্তরে অনুমতি চেয়ে আবেদন করে কাস্টমস হাউস, কিন্তু এতে সায় দেয়নি পরিবেশ অধিদপ্তর। জিওসাইকেল পদ্ধতিতে এসব দ্রব্য পুড়িয়ে ফেলার কথা জানায় তারা। কেমিক্যালের ক্ষেত্রে
এই ইনসিনারেটরের মাধ্যমে সেই বিশ্ব স্বীকৃত নিয়ম এটি। তো এটি যেহেতু আছে বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের এই সুযোগটা আছে, সেজন্য আমরা ওখানে এটা পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছি আর কি। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে এসব পণ্য সুনামগঞ্জের লাফার্স হোলসিমের কারখানায় ধ্বংস করতে নিয়ে যাওয়া শুরু হবে। আপনার কমিটির উপস্থিতিতে এই মালামালগুলো স্কট করে আপনার সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং আগামী রোববার থেকে ওরা টাইম একটু বেশি বলছিল যে পার ডে হয়তো 5-6 টন করে করতে পারবে। তাই বলছি না, তোমাদের নিজস্ব কাজ একটু স্টপ রেখে আমাদের এই কাজটা দ্রুত করে দেওয়ার জন্য। এসব রাসায়নিক ধ্বংস করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে 41% ঋণ ছাড় করা হয়েছে। কিছু ব্যাংক এই খাতে ঋণ ছাড়ে অনাগ্রহী হওয়ায় এই প্যাকেজ বাস্তবায়নে দেরি হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত কোভিড-19 মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে সিরিজ মতবিনিময় সভার দ্বিতীয় পর্বে মূল নিবন্ধ উপস্থাপন করে এই তথ্য তুলে ধরেন অর্থ সচিব। তবে এসএমই ঋণ বিতরণ বাড়াতে সরকার পুনঃ অর্থায়ন স্কিম সহ নানান পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। সরকারের নেয়া নানা প্রণোদনা কার্যক্রমের সুফল হিসেবে করোনার প্রভাব কাটিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। জুলাই মাসে বেকারত্বের হার 22.4% চলে গিয়েছিল, যা গত সেপ্টেম্বরে 4% নেমে এসেছে বলে জানিয়েছেন অর্থ সচিব। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমানুর পাপিয়ার বিরুদ্ধে মাদক মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী চার্জ গঠনের দিন ধার্য করা হয় 12 জানুয়ারি। সকালে মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালতে পাপিয়ার উপস্থিতিতে মামলার কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। পরে মামলার সব নথি হাতে না পাওয়ায় আসামি পক্ষের আইনজীবী সময় আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে পরবর্তী তারিখ দেন বিচারক। গত 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লি যাওয়ার সময় বহির্গমন গেট থেকে গ্রেপ্তার হন পাপিয়া ও তার স্বামী। পরে তাদের বিরুদ্ধে জাল টাকা, অস্ত্র ও মাদকের আইন মামলা হয়। রাজধানীর রায়ের বাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন রানা। এর আগে ভোরে রায়ের বাজারের বাসা থেকে গৃহবধূ রোকসানার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। নিহত রোকসানার পরিবারের অভিযোগ, বুধবার বিকেলে স্বামী রানার সাথে কথা কাটাকাটি হয় রোকসানার। এক পর্যায়ে হাতুড়ি এবং রড দিয়ে রোকসানাকে আঘাত করে পরে স্বামী রানা। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ঘটনাস্থলে মারা যান রোকসানা। রানা মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পরিবার। এর আগেও বহুবার রোকসানাকে রানা মারধর করেছে বলে জানিয়েছে পরিবার। নিহত রোকসানার 1 বছরের ছেলে সন্তান রয়েছে। রাতে মারছে, পরে পুলিশ গেছে, পুলিশ গিয়া লাশ থানায় আনছে। 1 মাস হবে খালি টিয়া আছে, 1 মাস খালি টিয়া আছে, এটা লেগে মারি লিছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিত করার জন্য এবং স্বাস্থ্যবিধি মানাতে বরাবরের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এই মুহূর্তে পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী নাহিদ কামাল। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। নাহিদ, আপনি পল্টনে রয়েছেন, এর আশপাশে গুলিস্তান সহ খুব ব্যস্ত কিছু এলাকা রয়েছে, কি পরিস্থিতি সেখানে? আজকে একটু জানতে চাইবো যে যেখানে অভিযান চলছে এর বাইরের পরিস্থিতিটা আসলে কি, আশপাশের অন্য এলাকার? জি, আমি যদি আপনাকে একটু বলি যে প্রশাসনের লাগাতার অভিযানের সুফল কিন্তু কিছুটা হলেও রাজধানীবাসী দেখতে পাচ্ছে। যে কারণে আমি যদি আজকে একটু আপনাকে বলি, আজকে এখন থেকে ঠিক 20 মিনিট আগে রাজধানীর পল্টন মতিঝিল এলাকায় অভিযান চালানো হয়েছে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে। সেখানেও কিন্তু যেটি দেখা গিয়েছে, এখন রাস্তায় বেরোলে যেটি দেখা যাচ্ছে অনেকের মধ্যেই অনেকে মাস্ক কিছুটা ব্যবহার করছেন। আপনি যেটি বলছেন যে যেসব এলাকার মধ্যে কয়েকটি এলাকার কথা উল্লেখ করেছেন, গুলিস্তান, মতিঝিল সহ এই ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে যেটি দেখা যাচ্ছে, আসলে
করোনা স্বাস্থ্যবিধি মানার জন্য যে বিষয়টি সবার আগে নিশ্চিত করার জন্য করা জরুরি সেটি হচ্ছে সবাইকেই মাস্ক পরানোর ব্যাপারে যে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা সেটি এখনো পুরোপুরি নিশ্চিত হয় না। কারণ আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে আমি এখন যেখানে আছি এখানে দেখবেন যে আশপাশে বিভিন্ন মানুষ এখনো কিন্তু মাস্ক পরলো, মাস্ক মুখ থেকে নামিয়ে রেখে চলাচল করছে। বিভিন্ন দোকান থেকে শুরু করে ফুটপাতে বিশেষ করে যেসব দোকান রয়েছে, হ্যাঁ, এইসব দোকানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনেকে দিব্যি মাস্ক ছাড়াই কিন্তু চলাচল করছে। এই ক্ষেত্রে যখন প্রশাসনের পক্ষ থেকে ঝটিকা অভিযান চালানো হচ্ছে তখন তারা তড়িঘড়ি করে অনেকটা লুকোচুরি এক প্রকার, যে মাস্ক থাকলেও পকেটে রাখছেন, যখন প্রশাসনের কাউকে দেখছেন সেটি তখন পরিধান করে তখন কিন্তু তারা চলাচল করছেন। আবার যখন অভিযান শেষ হয়ে যাচ্ছে তখন তারা আবার মাস্ক খুলে চলাচল করতে কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে আজকে যে বিষয়টি হচ্ছে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে চলমান অভিযান সেটি নাহিদ, তাহলে এই যে 1-2 সপ্তাহেরও বেশি সময় ধরে এই অভিযান চলছে বিভিন্ন জায়গায়, ফলাফল কি দাঁড়ালো? ফলাফলের যে বিষয়টি দাঁড়ালো সেটি হচ্ছে মাস্কের ব্যাপারে যে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা, প্রতিদিনই যে অভিযান চালানো হচ্ছে 200 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে, যেটি হচ্ছে জরিমানা ছাড়াও দেখা গিয়েছে যে অনেককে যেহেতু আইনগতভাবে যদি ম্যাজিস্ট্রেট অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিছুটা ভীতি সঞ্চার হয়েছে। এবং অনেকে যে এই বিষয়টি দাঁড়াচ্ছে যে চলমান অভিযানের ফলে যেটি দাঁড়াচ্ছে, মানুষ যারা নিয়মিত ব্যস্ততম যেসব এলাকা রয়েছে সেসব এলাকার মধ্যে মাস্ক ছাড়া যখন চলাচল করছেন তখন অভিযানের ব্যাপারে যখন কোনো নির্দেশনা পাচ্ছেন তখন তারা সেটি পড়ছেন। এবং এখানকার যে লোকাল প্রশাসন আছে তারাও এই বিষয়গুলো মনিটরিংয়ের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা এসব এলাকায় এসে যে বিষয়গুলো দেখতে পেরেছি, যারা নিয়মিত মূলত এসব এলাকা দিয়ে চলাচল করেন তাদের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, অনেকেই আজকে যেটি দেখেছি অন্য দিনের তুলনায় আজকে অনেকেই মাস্ক পরে বের হয়েছেন। এবং সেই ক্ষেত্রে অভিযানকে শুধু অভিযান কেন্দ্রিক যেসব এলাকার মধ্যে পর্যবেক্ষণ দেখা যাচ্ছে সেসব এলাকায় হয়তো কিছুটা মানুষ মাস্ক পরার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি হচ্ছে, কিন্তু অন্য সব এলাকার মধ্যে বলা চলে যে এলাকার অলিগলি যেসব রয়েছে সেসব এলাকায় একেবারেই বলা চলে যে অনেকেই মাস্ক পরার প্রতি একেবারে অনীহা। আপনাকে ধন্যবাদ। তার মানে অনেকাংশে এখনো মানুষ সচেতন না মাস্ক পরার ব্যাপারটিতে। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার বদরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কাঠ ব্যবসায়ী আমজাদের স্ত্রী সালমা প্রায় পারিবারিক কলহ হতো। গত রাতেও তাদের ঝগড়া হয়। ভোরে ঘরের দরজা ভেঙে সালমা এবং 2 বছরের শিশু আফরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আমজাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। গতকালকে তার হাজবেন্ডের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, পারিবারিক কলহ একটু ছিল। তাছাড়াও আমরা আরও ডিটেলস তদন্ত করে দেখবো আসলে বিষয়টা কি হয়েছে। এটাও হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। আমাদের সিনিয়র অফিসার ওখানে অলরেডি রয়েছেন। আশুলিয়ার জামগড়ায় এক নারী পোশাক শ্রমিককে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে তার সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এই ঘটনার পর অভিযুক্ত রঞ্জু মিয়াকে প্রথমে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা, পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। অ্যাসিড দগ্ধ নারীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাত 10টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আশুলিয়ার পোশাক কারখানার এক নারী শ্রমিক। জামগড়া এলাকায় পৌঁছালে আগে থেকেই উৎপেতে থাকা এক যুবক তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। এতে ওই নারীর চোখ মুখ ঝলসে যায়। ঘটনার পর স্থানীয়রা অ্যাসিড নিক্ষেপকারী যুবককে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে অ্যাসিডদগ্ধ নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় 2 যুবকও অ্যাসিডদগ্ধ হন। অ্যাসিড নিক্ষেপকারী যুবকের নাম রঞ্জু মিয়া। সে ওই নারী শ্রমিকের সাবেক স্বামী বলে জানিয়েছেন স্বজনরা। পারিবারিক কলহের কারণে 3 মাস আগে তাদের বিচ্ছেদ হয়। রঞ্জু মিয়া পূর্ব পরিকল্পিতভাবে তাকে অ্যাসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ স্বজনদের।
পরে আমরা যাই দৌড়ে ধরছি, আমরা দুই বন্ধু যাই দৌড়ায় ধরছি, চিল্লা চিল্লা আওয়াজ শোনার পরে একটা লোক দেখি দৌড়ে যাইতেছে, পরে মানে আমরা পরে অনেকে গিয়ে দৌড়াই আমরা ধরছি, পরে দেখি আমাদের শরীরের উপরে কিছু নিক্ষেপ করতে। পুলিশ জানায় গণধোলাইয়ের পর আটক রঞ্জু মিয়াকে গণস্বাস্থ্য কেন্দ্রে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হয়। জনগণ আর কি মানে এমন গণধোলাই দিছে, হ্যাঁ ভর্তি করাইছি, সে আপনার গণস্বাস্থ্য হাসপাতাল ভর্তি রাখছে পুলিশ পাহারায়। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই নারী জামগড়ায় বাবা মায়ের সঙ্গে থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 4 দফা দাবিতে সারা দেশে টানা কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। আজ এই কর্মসূচির 8ম দিন। এই বিষয়ে আরো জানাতে এখন নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, কি অবস্থা এখন? তারা কোথায় কোথায় আজকে কর্মসূচি পালন করছেন এবং যেহেতু 8ম দিন চলছে, দাবি আদায় না হয় তারা কি ধরনের কর্মসূচি দিতে পারেন? তারা কি বলছেন, তাদের বক্তব্য কি? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মূলত 4 দফা দাবিতে নোয়াখালীর 9টি উপজেলাতে এই 8ম দিনের মতো স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য পরিদর্শক যারা রয়েছেন তাদের কর্মসূচি চলছে এবং এই কর্মসূচির ফলে নোয়াখালীতে প্রায় যতগুলো টিকাদান কেন্দ্র রয়েছে, 2500-এর মতো টিকাদান কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি টিকা কেন্দ্র কার্যত অচল হয়ে পড়েছে। অন্যদিকে হাম রুবেলার যে টিকাদান রয়েছে এবং গর্ভবতী মায়েদেরকে যে টিকাদান করার কথা রয়েছে সবকিছুই কার্যত অচল হয়ে আছে। এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে জেলার স্বাস্থ্য সহকারীদের জেলা সভাপতির সাথে মাসুদুর রহমান। তিনি জানিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবেন কেন্দ্রীয় যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী। তবে ইতোমধ্যে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তাদের দাবি বাস্তবায়নের জন্য। পাশাপাশি সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট উপজেলার যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তাদেরকে তাদের দাবির কথা তারা জানিয়েছেন। কিন্তু উপজেলা এবং জেলা পর্যায় থেকে কর্মকর্তারা জানিয়েছেন এটি যেহেতু একটি জাতীয় বিষয়, এ বিষয়ে তাদের খুব বেশি কিছু করার নেই, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু এই মুহূর্তে এই সংকট মোকাবেলায় যেহেতু টিকা বিষয় এবং অনেকেই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, আপাতত দৃষ্টিতে সমাধানের জন্য কোনো ধরনের কোনো চিন্তা তারা করছেন কিনা, কি বলেছেন তারা? তারা এই স্বাস্থ্য সহকারী এবং এই সংশ্লিষ্ট যারা আন্দোলনরত রয়েছেন তারা তাদের এই দাবি আদায়ের জন্য স্থানীয় যে সংসদ সদস্যরা রয়েছেন, বিশেষ করে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সাথে তারা একটু পরে দেখা করবেন। পাশাপাশি বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকার যারা এই যে সংসদ সদস্য রয়েছেন, নোয়াখালীর 6টি সংসদীয় আসন রয়েছে আমরা জানি, প্রত্যেকটি সংসদ সদস্যের কাছে তারা তাদের দাবির কথা জানাবেন বলে জানিয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য সংসদ সদস্যরা যেন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে সাথে অ্যাডভোকেসি করেন সে বিষয়ে তারা এক ধরনের দেন দরবার করছেন বলে জানিয়েছেন। একটু পরে তারা নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সাথে তাদের দাবি নিয়ে অনুরোধ নিয়ে যাবেন। নিশ্চয়ই সমাধানের জন্য এগিয়ে আসবে প্রশাসন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। পরিবহন খরচ কমানো মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দিনাজপুরে আজ থেকে শুরু হয়েছে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপনের কাজ। চিরির বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। কৃষিপ্রধান উত্তরাঞ্চলের 16 জেলায় সেচ কাজ ও ডিজেল নির্ভর যানবাহনের জন্য ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার কেন্দ্র থেকে 130 কিলোমিটার পাইপলাইন পঞ্চগড় হয়ে পৌঁছাবে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপো পর্যন্ত। ওই পাইপলাইনের মাধ্যমে ডিপোতে বছরে 10 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করা যাবে। পাইপলাইন স্থাপনে 520 কোটি টাকা খরচের মধ্যে ভারত সরকারের অনুদান 303 কোটি রুপি আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেবে 217 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে প্রায় 3 বছর। এতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি সম্ভাবনা রয়েছে দাম কমারও। এতে দীর্ঘদিনের জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরের 16 জেলার মানুষ। 2018 সালে এই পাইপলাইন স্থাপন কাজের চুক্তি সই করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরতিহীন সংবাদ দুপুরে আছেন আপনারা। এছাড়া আমাদের থাকছে সংবাদে বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, মোট প্রাণহানি প্রায় 15 লাখ, নতুন শনাক্ত 6.5 লাখ।
ম্যানিউকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র আশা বাঁচিয়ে রাখল পিএসজি, বার্সা ইউভেন্টাসেরও জয়। নদী খননের নামে কাটা হচ্ছে ফসলি জমি। টাঙ্গাইলের ভুয়াপুরে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ভুক্তভোগীরা বলছেন কোনো ক্ষতিপূরণ ছাড়াই রেকর্ডকৃত জমি কাটার উদ্যোগ নিয়েছে পাওবো। তবে অভিযোগ নাকচ করে পাওবোর দাবি, খননের নির্ধারিত এলাকায় ব্যক্তি মালিকানার কোনো জমি নেই। বংশ পরম্পরায় এই জমিতে আবাদ করে আসছেন ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কৃষকেরা। এখানকার আবাদেই চলে সংসার। তবে হঠাৎ করে নদী খননের নামে এসব জমি খননের তোড়জোড় শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গোপালপুর ও ভুয়াপুরে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সম্প্রতি নদী খননের উদ্যোগ নিয়েছে পাওবো। স্থানীয়দের দাবি, যেখানে খনন চলছে সেটি নদী নয়, তাদের নামে রেকর্ডকৃত ফসলি জমি। এ জমির জন্য প্রতি বছর ভূমি কর দেন তারা। প্রত্যেক সম্পদ, এই সম্পদ আমরা খাজনা খারিজ দেওয়া এবং আমার রেকর্ডের সম্পদ। নদী খনন করলে পরে আমরা সর্বসারা হয়ে যাব, আমাদের মাথা গুজার মতো কোনো ঠাই থাকবে না। প্রধানমন্ত্রীর কাছে আঙ্গুর দাবি আকুল আবেদন, আমনে আঙ্গুর এই নদী খননটা আমাদের আবাদের জমির মধ্যে জানি নেন না। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দিয়েই খনন শুরু করা উচিত। একান্তই সরকারের কাজ, এটি যদি করেন তাহলে আমাদের জনগণের যথার্থ ক্ষতিপূরণ দিয়ে জমির মূল্য নির্ধারণ করে ড্রেজিং করার আমি অনুরোধ করছি। তবে অভিযোগ অস্বীকার করে পাওবো বলছে, সরকারি সম্পত্তিতেই চলছে ড্রেজিং। যদিও স্থানীয়দের অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রথম কথা হলো যে সেখানে ব্যক্তি মালিকানাধীন কোনো জমি থাকার কথা না, কারণ এটা নদী। তারপরেও যদিও কোনো না কোনোভাবে হয়তো অবৈধভাবে হতে পারে, হয়তো কেউ নাম খারিজ করে নিজের নামে জোট করে নিছে, তো সেখানেও তার সে ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ তার সেই ফসলি জমি বাড়িঘর সেটারে আমরা একটা পার্মানেন্ট রূপ দিতে যাচ্ছি। আমার উপজেলা নির্বাহী অফিসারকে এই বিষয়ে সরেজমিন তদন্ত করে কাগজপত্র যাচাই ক্রমে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশনা দিই। যমুনা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় 215 কোটি টাকা ব্যয়ে খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনায় 1 দশক ধরে কোনো মজা পুকুর সংস্কার হচ্ছে না। ফলে একদিকে যেমন পুকুরগুলো মশার উৎপত্তি স্থলে পরিণত হয়েছে, তেমনি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পুকুরের পানি। ফলে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এসব পুকুর দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনায় প্রায় 25 লাখ মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এই জেলায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে অন্তত অর্ধশত পুকুর। পৌর শহর ও উপজেলা সদরের এসব পুকুর ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভর্তি। কোথাও ভরাট হয়ে এমন অবস্থা হয়েছে যে সেগুলোকে আর পুকুর বলে চেনারও উপায় নেই। সংস্কার না হয় এসব পুকুরের পানীয় ব্যবহারের অযোগ্য। মশার নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে পুকুরগুলো। পুকুরটা আবর্জনায় বইরে গেছে, পুকুরটা পরিষ্কারও করে না, কেউ কাজ কামও করতে পারে না। এখন যদি আবার নতুন করে সুন্দর করে পুকুরটা আপনার পূরণ করে দেয়, তাহলে আমরা সবাই এখানে গোসল টোসল করতে পারি। দুর্গন্ধ ফেলায় আমরা আশেপাশের বাসা বাড়ি সবাই কষ্ট রোগে ভুগতেছে। এরই মধ্যে 17টি পুকুর সংস্কারের টেন্ডার ডাকা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, ধীরে ধীরে সব পুকুরই ব্যবহার উপযোগী করা হবে। জনস্বাস্থ্য পর্ষদ একটি প্রকল্প নেওয়া হয়েছে, টেন্ডার হয়ে গেছে 17টা পুকুরের। পরবর্তী পর্যায়ে আমরা পৌরসভার মধ্যে যেসব পুকুর আছে সেসব পুকুরের ক্ষেত্রেও একই প্রকল্প গ্রহণ করবে সরকারের তরফ থেকে, এবং আশা করছি জনগণ এই প্রকল্প থেকে খুব ভালো সুবিধা এবং উপকার পাবে। এসব পুকুর সংস্কার হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারেও কাজে লাগবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নে গড়ে উঠেছে চাষিদের নিজস্ব বীজ ব্যাংক। ধান, গম, পাট ও ডালের বীজ সংরক্ষণ করে গ্রামটি স্বয়ং সম্পূর্ণ বীজ গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষকদের দাবি, তাদের উৎপাদিত বীজ অন্য যে কোনো সংস্থার বীজের চেয়ে উন্নত মানের। সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চাষিরা এখন ব্যস্ত আগামী বোরো মৌসুমের বীজতলা তৈরিতে। তাদের সংগ্রহে আছে অন্যান্য মৌসুমের ধান, গম, পাট ও ডালের বীজ। নিজেদের চাহিদা মিটিয়ে এসব বীজ বিক্রিও করছেন তারা। 2013 সালে কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন ও সংরক্ষণের কাজ শুরু করেন এই চাষিরা। কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠেন স্বয়ংসম্পূর্ণ। যেটা ভালো জাত হয়
সেটি অফিসাররা এসে দেখে, আমরা বলে, আমরা বেশ সব ছাঁটাই বাছাই করে আমরা নিজে আইনে তারপর সংরক্ষণ করে বাইরের মানুষকে দিয়ে আমরা নিজেও ব্যবহার করি। 10 কেজি ধানের 700 টাকা 800 টাকা বস্তা না কিনা আমরা লাভবান হচ্ছি, যে এই টাকাটা থেকে আমরা লাভবান হতে পারছি, যে আমার নিজের বিছন নিজের তৈরি করে নিজে জমিতে আবার রাখতে পারছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে বীজ বিক্রি করে বাড়তি আয়ের পাশাপাশি কমেছে বীজ সংকটও, আর এই বীজগুলো উন্নত মানের বলেও দাবি কৃষি কর্মকর্তা। সময় অনুযায়ী এই যে রগিংয়ের ব্যাপারটা, বাছাই করা, তো সময় অনুযায়ী বাছাই করাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। কোন সময় আমার ফুলটা আসবে সেই সময় আমার একবার বাছাই করতে হবে, বা আগাছা আছে কিনা সেই আগাছাটা সঠিক সময়ে বাছাই করতে হবে। এটা কিন্তু অনেকে মেনটেন করতে পারে না, যেটা আমরা এই গ্রুপগুলোতে খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করছি। এসব বীজের সরবরাহ ও সংরক্ষণ বাড়াতে কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন সুন্দরপুরের কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাগুরা সদর উপজেলার রাউতরা গ্রামের আব্দুল আজিজ দেশের টানে অংশ নিয়েছিলেন ৭১-এর স্বাধীনতা যুদ্ধে। ৩৫ বছরেরও বেশি সময় ধরে গ্রামে গ্রামে শোনান মুক্তিযুদ্ধের গল্প। নিজের অর্থে শিশুদের মাঝে বিতরণ করেন মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের বই। মাগুরার গ্রামে গ্রামে শিশুদের গল্প শোনান মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। গাছের তলায় মাঠে যেখানেই সুযোগ পান তুলে ধরেন ৭১-এর বীরত্বের গল্পগাথা, আর শিশুরাও শুনেন মুগ্ধ হয়ে। তিনি আমাদের খুব ভালোবাসেন, তা আমরাও ওনাকে অনেক ভালোবাসি এবং আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি। নিজের অর্থে বাড়ি বাড়ি গিয়ে বিলি করেন নানা ধরনের বই। কেবল তাই নয়, ১৯৮৫ সালে নিজ গ্রামে গড়ে তোলেন আর্ট স্কুল। প্রতি শুক্রবার বিনামূল্যে শেখানো হয় ছবি আঁকা। উনি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের গল্প শোনান। নিজের পকেটের টাকা দিয়ে বাচ্চাদের গল্পের বই কিনে দেন। সবার যাতে উপকার হয় সেই চেষ্টাটাই করে, মানুষ ভালো থাকে, ভালো চলে, সেই চেষ্টাটা, সেই বুদ্ধিটা সবার দেয়। ছোটকালের আমাদের নিয়ে বেড়াতে, আমাদের খেলাধুলা শেখাতো এবং মুক্তিযোদ্ধার সঙ্গে আমি করেছি, ভালো ফাইট করেছে এই রাউতরায়। প্রতিটি শিশুই হয়ে উঠুক দেশ গড়ার কারিগর, সেই প্রত্যাশা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের। আজকে আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেকটা মুক্তিযোদ্ধার কর্তব্য বাচ্চাদের মাঝে যায়, যাতে তারা এই দেশের সম্পর্কে জানতে পারে, শেখ মুজিব সম্পর্কে জানতে পারে, ৭১-এর যে ঘটনাগুলো ঘটছে, কি ঘটছে, অনেক কিছু বইটি থাকে না, কিন্তু এগুলো যদি বাস্তব জানতে পারে, এইগুলো নিয়ে কিন্তু আমার চিন্তা। ১৯৩৮ সালে মাগুরার রাউতরা গ্রামে জন্মগ্রহণ করেন মানুষ গড়ার এই কারিগর আব্দুল আজিজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনা একদিনে রেকর্ড ১২,৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এড়িয়ে মোট প্রাণহানি ১৪,৯৯,০০০ ছাড়ালো, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৬,২৭,০০০-এরও বেশি। এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত ৬,৪৮,০০,০০০-এরও বেশি। করোনায় একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। ২,৮০০ জনের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনাক্ত হয়েছে ২,০৩,০০০ নতুন রোগী। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২,৭৯,৮০০-র বেশি, আর মোট আক্রান্ত ১,৪৩,১৩,০০০ ছাড়িয়েছে। এদিকে কিছু মানুষের জন্য কোয়ারেন্টিনের সময়সীমা ১৪ দিন থেকে কমিয়ে ৭ থেকে ১০ দিন করলেই হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। তবে ভাইরাসের সংস্পর্শে আসার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা নিরাপদ বলে জানিয়েছে তারা। সিডিসি তাদের নতুন নির্দেশনায় বলছে, কোয়ারেন্টিনের ১০ দিনের মধ্যে কোনো উপসর্গ দেখা না দিলে পরীক্ষা ছাড়াই কোয়ারেন্টিন শেষ করা যাবে, অথবা ৭ দিন পর করোনা নেগেটিভ আসলে বা উপসর্গ দেখা না দিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে না। মেক্সিকোতে আবারও বেড়েছে করোনায় মৃত্যু। ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৮২৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সেখানে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৮,৮১৯ জনের দেহে। একদিনে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলে সবচেয়ে বেশি ৪৮,০০০ মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৬৪,৩৬,০০০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬৬৯ জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ১,৭৪,৫৩১। জার্মানিতে বিধিনিষেধের মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। আর কোনো অনুষ্ঠানে ১০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এছাড়াও ইতালিতে ৬৮৪ জন, যুক্তরাজ্যে ৬৪৮ জন এবং পোল্যান্ডে ৬০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 33,700 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 95,33,000 ছাড়িয়েছে। আর একদিনে 526 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,38,600-র বেশি। জাপানের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া হবে। বুধবার এ বিষয়ে দেশটির পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। এর 2 দিন আগে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দেন করোনা ভাইরাসের বিষয়ে জাপান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে সারা বিশ্বে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন সৌদি আরব সহ আরব দেশগুলোতে কমছে এর প্রাদুর্ভাব। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। চলমান কৃষক বিক্ষোভের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন তিনি। চলমান সংকট নিয়ে আজ কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসছে সরকার। এদিকে বিতর্কিত কৃষি সংস্কার আইন বাতিলে ভারত সরকারের ওপর চাপ ক্রমেই বেড়ে চলেছে। সংবাদ সম্মেলনে কৃষক আন্দোলনের নেতারা বলেছেন, বৃহস্পতিবারের বৈঠকই সরকারের জন্য শেষ সুযোগ। এতে কোনো সিদ্ধান্ত না হলে আন্দোলন আরও জোরালো হবে বলে জানিয়েছেন কৃষক নেতা গুরনাম সিং চাঁদনি। পাঞ্জাবের কৃষক বিক্ষোভ করছে, সরকারের এমন মন্তব্য আন্দোলনকারীদের দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে কৃষকদের বিক্ষোভে সমর্থন জানিয়ে 8 ডিসেম্বর দেশটির উত্তরাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির পরিবহন শ্রমিকরা। কৃষকদের দাবি পূরণ না হলে ভারত জুড়ে ধর্মঘট পালনের হুমকি দিয়েছেন তারা। মঙ্গলবার ভারত সরকারের সঙ্গে কৃষকদের আলোচনা ব্যর্থ হলে কঠোর বিক্ষোভের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডেকে নতুন কৃষি আইন বাতিল করতে হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রভাব খাটানোর চেষ্টা করছে চীন। মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে বিবিসি। তাদের তথ্য বলছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে চীনের 1000 গুপ্তচর। বাইডেনের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে চলতি বছরের শুরুতে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রথম ধাপের বাণিজ্য চুক্তি বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞাগুলো আপাতত তুলে নেওয়ার পরিকল্পনা নেই তার। বুধবার মার্কিন সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে এসব কথা জানান বাইডেন। নতুন প্রশাসনের সম্ভাব্য পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইলে বাইডেন বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে কংগ্রেস একটি উদার প্রণোদনা প্যাকেজ পাস করানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করে, বেইজিংয়ের বিষয়ে বাইডেন প্রশাসন যেন আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় তেমন ব্যবস্থা করে রেখে যেতে চান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে তাকে সাহায্য করতে পারে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট। তবে নিউ ইয়র্ক টাইমসকে জো বাইডেন বলেন, তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেবেন না তিনি। সেটা শুল্কের ক্ষেত্রেও প্রযোজ্য। কৌশলগুলো সংস্কারে যাবেন না বলেও জানান বাইডেন। পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের যাওয়া বন্ধে এবং ইউরেনিয়ামের সমৃদ্ধি বাড়াতে নতুন একটি আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। আগামী 2 মাসে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সরকার 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী সম্মত 3.67 ভাগের পরিবর্তে 20 ভাগ বেশি ইউরেনিয়াম উৎপাদন করবে বলে আইনে বলা হয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এই আইন পাশের বিরোধিতা করেছিলেন। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদিত আইন অনুযায়ী 2015 সালে পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলোকে 2 মাস সময় দেওয়া হবে দেশটির তেল এবং অর্থনৈতিক খাতের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে। গত সপ্তাহে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফখরিজাদে হামলায় নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এই হামলার জন্য ইসরায়েলকে দুষছে ইরান। ইরানের পরমাণু কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ফখরিজাদের। তবে এই দেশটির সরকার বারবারই বলে আসছে তাদের পরমাণু কর্মকাণ্ড পুরোপুরি শান্তিপূর্ণ। পরমাণু অস্ত্র উৎপাদন বন্ধ নিশ্চিত করতে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হয়ে আসছে দেশটি। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়ে শেষ 16-র আশা বাঁচিয়ে রাখল পিএসজি। ঘরের মাঠে চেলসির কাছে 4-0 গোলে হেরেছে সেভিয়া। আলাদা ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা, ইউভেন্টাস আর রোমাঞ্চকর লড়াইয়ে বাশাকশেহিরকে হারিয়েছে লাইপজিগ। জয়ের বিকল্প ছিল না, হারলেই ছিটকে যাওয়ার শঙ্কা। ডুয়ার ডাই ম্যাচে প্রতিপক্ষের মাঠেও তাই শুরু থেকে আক্রমণাত্মক পিএসজি। ম্যাচের মাত্র 6 মিনিটে প্যারিসের ক্লাবটিকে লিড এনে দেন
নেইমার। যদিও লা পারিসিয়ানদের খুব বেশি সময় স্বস্তিতে থাকতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির আগেই মার্কাস রাশফোর্ডের নৈপুণ্যে সমতায় ফিরে রেড ডেভিলস। 69 মিনিটে মার্কিনিউসের গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। এর 1 মিনিট পর আন্দের হেরেরাকে ফাউল করে ফ্রেড লাল কার্ড দেখলে 10 জনে পরিণত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সুলশেয়ারের শিষ্যরা। উল্টো যোগ করার সময়ে নেইমারের জোড়া পূরণে হারের পাল্লা ভারী হয় রেড ডেভিলসের। এদিকে সেভিয়ার মাঠে রীতিমতো গোল উৎসব করেছে চেলসি। শুরুর একাদশে ফিরেই জ্বলে উঠলেন অলিভিয়ের জিরু। দ্য ব্লুজের 4 গোলের সবগুলোই করেছেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। দারুণ জয়ে গ্রুপ সেরা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। অন্যদিকে আলিয়েঞ্জ স্টেডিয়ামে অনায়াসে জয় তুলে নিয়েছে ইউভেন্টাস। দিনামো কিয়েভকে 3-0 গোলে বিধ্বস্ত করেছে তুরিনের ওল্ড লেডি। স্কোরশিটে নাম তুলে ক্যারিয়ারে 750 গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই গ্রুপের আরেক দল বার্সেলোনার জয়রথ দুর্দান্ত গতিতে চলছে। নু ক্যাম্পের পর ফেরেংভারোসের মাঠেও জয় তুলে নিয়েছে কাতালানরা। মেসিবিন বার্সার সাফল্যের নায়ক গ্রিজম্যান, ব্র্যাথওয়েট ও ডেম্বেলে। আরেক ম্যাচে ইস্তাম্বুল বাসাকশehir'ের মাঠে 4-3 গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে লাইপজিগ। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফা ইউরোপা লিগে রাতে লাস্কের আতিথ্য নেবে টটেনহ্যাম। ম্যাচ শুরু রাত 11:55 মিনিটে। একই সময়ে আলাদা ম্যাচে লড়বে এসি মিলান এবং লেস্টার সিটি। রাত 2টায় আর্সেনালের প্রতিপক্ষ ভিয়েনা। গ্রুপ জেতে নয়, পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ টটেনহ্যাম। লাস্ককে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে যাওয়ার সুযোগ স্পার্সের। এই ম্যাচে হ্যারি কেইনকে পাচ্ছেন না জোসে মারিনিও। শুরু থেকে গ্যারেথ বেল, ডেলে আলিকে খেলানোর পরিকল্পনা স্পার্স বসের। অন্যদিকে গ্রুপ বিতে 4 ম্যাচে 4 জয় নিয়ে টেবিল টপার আর্সেনাল। এর মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে গানাররা। 3-এ থাকা ভিয়েনার বিপক্ষে দাভিদ লুইজ এবং রাউল জেমিনেসকে পাচ্ছেন না মিকেল আর্তেতা। 7 মার্চের পর এই প্রথম এমিরেটস স্টেডিয়ামে 2000 দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। কাতার পৌঁছে কোভিড টেস্ট করিয়েছেন জেমিডে, সেই সাথে টেস্ট করিয়েছেন সাদ জামালরাও। নেগেটিভ রিপোর্ট নিয়েই শুক্রবার লড়াইয়ে নামবেন তারা। কাতারের বিপক্ষে লড়াইয়ের জন্য চলছে শেষ মুহূর্তের এই প্রস্তুতি। দোহার আজিজিয়া গ্রাউন্ডে অনুশীলন হয়েছে লম্বা সময় ধরে। পরবর্তীতে সাদউদ্দিন বলেছেন, প্রস্তুতি বেশ ভালো হয়েছে, দেশের জন্য ভালো কিছু নিয়েই ফিরতে চান এই তারকা। অন্যদিকে একাদশের সুযোগ পেলে সেরাটা দিতে মুখিয়ে আছেন দলের নবীন সদস্য রাকিব হোসেন। ম্যাচ ভেন্যু দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ধারণ ক্ষমতার মাত্র 20% টিকিট ছাড়া হবে। সেই সংখ্যা 2000-এরও কম। করোনার কারণে ঝুঁকি নিতে চাইছেন না স্বাগতিকরা। আজকে আমাদের অনেক ভালো একটা ট্রেনিং সেশন ছিল। আমরা ম্যাচ রিলেটেড ট্রেনিং ছিল। তো কালকে আমরা অফিসিয়াল ট্রেনিং করবো স্টেডিয়ামে। 4 তারিখ আমাদের ম্যাচ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা ভালো পারফর্ম করতে পারি দেশের জন্য। বাংলাদেশ টিমের হয়ে প্রথম ওয়ার্ল্ড কাপ বাস্কেটবল ম্যাচ খেলতে আসছি। আমরা সবাই খুব পরিশ্রম করতেছি, আমিও নিজে পরিশ্রম করতেছি বাংলাদেশ টিমের মূল একাদশে খেলার জন্য। যদি আমি খেলতে পারি তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। সবাই আমার জন্য খুব দোয়া। সিলেটে হতে যাচ্ছে দেশের প্রথম প্রিপেইড প্র্যাকটিস গ্রাউন্ড। লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে এই গ্রাউন্ডটি তৈরি করা হচ্ছে। একই সঙ্গে 60 ক্রিকেটার কিংবা 3টি দল অনুশীলন করতে পারবে এখানে। শুধু তাই নয়, নবনির্মিত আউটডোর স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আবেদন করা হচ্ছে, জানিয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদিল। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও ক্রিকেটার কিংবা বিভিন্ন ক্লাব ও দলগুলোর অনুশীলনের জন্য নেই পর্যাপ্ত মাঠ। সুযোগ সুবিধা তো আরও দূরের বিষয়। এই সমস্যা দূর করতে 3 একর জায়গায় তৈরি হচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ড। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির সহযোগিতায় বাস্তবায়ন করছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। বাউন্ডারি দেয়ালটি নির্মাণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ, আর উইকেট ও অবকাঠামোর কাজ হবে বিসিবির নির্দেশনায়। 8টি সিমেন্টের উইকেট ছাড়াও থাকবে আরও 10 থেকে 12টি উইকেট। যে দলগুলো এখানে অনুশীলন করতে আসবে তাদের একটি ন্যূনতম ফি দিতে হবে, তবে সেটি খুব বেশি হবে না। অন পেমেন্ট প্র্যাকটিসের সুযোগ সুবিধা করা, সেটা আমরা আমাদের এই স্টেডিয়ামের লাগোয়া যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আমরা আবেদন করেছি 3 একর ভূমির জন্য। সেটা যদি আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় তাহলে সেখানে জাতীয় ক্রীড়া পরিষদ বাউন্ডারি করে দিবে। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।
এদিকে প্রথমবারের মতো পাশাপাশি দুটো আন্তর্জাতিক স্টেডিয়াম পেতে যাচ্ছে বাংলাদেশ। এমনিতেই 7টি আন্তর্জাতিক মাঠের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখন পাশের আউটার স্টেডিয়ামের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিসিবি। অবকাঠামোর কাজ শেষের পর এখন মাঠে ঘাস লাগানোর অপেক্ষা। সব কাজ শেষে এটি পরিচিত হবে সিলেট গ্রাউন্ড 2 নামে। আইসিসির যে অ্যাক্রিডিটেশনের জন্য যা যা কমপ্লায়েন্স প্রয়োজন প্রতিটাই এই জায়গায় রয়েছে। সেই কারণে ইতিমধ্যে ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আবেদন করেছে। এই আউটার স্টেডিয়ামটির নাম এখন গ্রাউন্ড 2 বলতে চাচ্ছি। অনুশীলন সুবিধা সম্বলিত মাঠ আর একাধিক আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়ে সিলেটের ক্রিকেট এখন জেগে ওঠার অপেক্ষায়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আর এই ছিল এখনকার বিরোধীন সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।